কলেজ থেকে ফিরছিল মমি। আজ রোদ পড়েছে বেশ। সে ঘেমে গিয়ে একাকার যেন। এদিকে গাড়িও পাচ্ছে না কোনো। হেঁটে যেতেও তাই বেগ পোয়াতে হচ্ছে ভীষণ। পথের মধ্যে গিয়ে থামলো সে। আশেপাশে দেখলো যদি কোনো গাড়ি পাওয়া যায়, কিন্তু না। আজ এই রাস্তায় গাড়ি পাওয়া দুষ্কর ঠেকেছে। সে দীর্ঘশ্বাস ফেললো। বাকি রাস্তা হেঁটে যাওয়া বোধ হয় তার ভবিতব্য। রাস্তার ঠিক ডানে হাঁটছিল সে। সাঁ করে একটা সিএনজি এসে সামনে থামলো তার। আচমকা কিছু ঘটে যাওয়ায় সে ঘাবড়ালো। পেছনে ফিরে সিএনজি দেখে রেগে গেল খুব। নাক মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তার আগেই ভেতর থেকে বেরিয়ে এলো একজন পরিচিত মানুষ। তাকে দেখা মাত্রই মমির কুঁচকানো চোখ মুখ তার পূর্বের রূপে ফিরে পেল। নেহাল তাকে দেখে প্রসন্ন হেসে বলল, বাসায় ফিরছিলেন নাকি? মমিও কিঞ্চিত হাসলো, জবাবে বলল, জি। চলুন তবে আপনাকে নামিয়ে দিয়ে আসি। মমি খুশি হলো এই ভেবে যে তাকে আর হেঁটে যেতে হচ্ছে না। সে গাড়িতে উঠে বসলো। পাশে বসলো নেহাল। দূরত্ব রাখলো বেশ। সিএনজি চলছে আপন গতিতে। বাতাসে শান্তি পাচ্ছে মমি। চোখ বুজে বসে আছে। নেহাল জিজ্ঞেস করলো, কিসে পড়েন? কলেজে দ্বিতীয় বর্ষে আছি। ও, তারপর কিছুক্ষণ নীরবতা। মমি খানিক পরে নিচ থেকেই জিজ্ঞেস করলো, একটা কথা বলি, বলুন। আপনি আবার কিছু মনে করবেন না তো? না না, বলুন। মমি আমতা আমতা করে বলল, কেসটা শেষ হয়ে গেলে কি আপনারা বাংলাদেশে ফিরে যাবেন? জি। আর আসবেন না এখানে? নেহাল তার দিকে চেয়ে হাসলো, বলল, আপনার বিয়েতে আসবো না হয়। মমি ভ্রু কুঁচকাল, বলল, আমার বিয়ের কথা আসছে কোথা থেকে? আমি তো বিয়ে করছি না। আচ্ছা, তবে ফারজাদের বিয়েতে আসবো। মমি তখন হেসে বলল, তখন আর আপনাকে আসতে হবে না, আমরাই বরং যাব। বুঝলো না নিহাল, জিজ্ঞেস করলো, মানে? মানে আপনি বুঝবেন না। বুঝিয়ে বলুন, তাহলেই তো হয়। মমির আশকারা পেয়ে খানিকটা এগিয়ে এসে বলল। আপনি কি খুব রাগী? নিহাল কপাল কুঁচকে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? না, যদি আমার কোনো কথায় আপনি রেগে যান, তা আগে থেকে জেনে নিচ্ছি। রাগী হলে বলবো না কিচ্ছু। মেয়েটার কথা বলার ধরন দেখে নেহালের হাসি পায়। সে বলে, নির্দ্বিধায় বলে ফেলুন। মমি মন নেচে উঠল। ভাবলো কথাটা একবার তাকে বলা যেতেই পারে, যদি দুয়ে দুয়ে চার মিলে যায়। সে খানিক রয়ে শয়ে বলল, ফারজাদ ভাইয়াকে আপনার কেমন লাগে? প্রশ্ন শুনে অবাক হয়ে নিহাল বলল, কেমন লাগবে আবার? ভালো ছেলে ভালোই তো লাগবে। আহা, ছেলে হিসাবে না তো বোন জামাই হিসাবে কেমন লাগে? এবার একটু বেশি ভ্রু কুঁচকালো নিহাল। মমির কথার উপযুক্ত অর্থ মেলানোর চেষ্টা করলো। কয়েক পল ভেবেই বলল, কি সব বলছেন আপনি? বলছি যে আমার প্রিয়তা আপুকে ভাবিজান হিসাবে ভীষণ পছন্দ। এখন আপনার ভাইয়াকে বোন জামাই হিসাবে পছন্দ হলেই হয়ে যাবে। নেহাল হতবাক হয়ে চেয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ের মাথায় এসব ঢুকলো কি করে? সে নিজের মাথায় চাপড়ে বলল, আপনার মাথায় এমন অদ্ভুত চিন্তা কোথা থেকে এলো? আপনি ফারজাত আর প্রিয়তার বিয়ের কথা ভাবছেন? মমি উচ্ছ্বাসিত স্বরে বলল। জি জি জি। নেহাল ডানে বামে মাথা নাড়ালো। ততক্ষণে মমিদের বাসার সামনে চলে এসেছে তারা। গাড়ি থামলো, নেমে দাঁড়ালো মমি, বলল। আমাকে ভেবে জানাবেন কিন্তু। নেহাল দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিন ম্যাডাম, আপনার মাথা ঠান্ডা হওয়া প্রয়োজন। সে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল। তারপর মমি চেয়েই রইল অদ্ভুতভাবে। নেহালের মুখে ম্যাডাম ডাকটা তার পছন্দ হলো বেশ। পরের দিন সকালে কোর্টের উদ্দেশ্যে রওনা দিল নিহাল আর প্রিয়তা। যাওয়ার আগে ফারজাদকেও জানিয়ে গেল। ফারজাদও তৈরি। দিলরুবা বেগম জানালেন তিনিও যেতে চান সাথে, কিন্তু ফারজাদ নেবে না। কেন নেবে না সেই কারণ একমাত্র সেই জানে। দিলরুবা বেগম জোর করেই ফারজাদকে রাজি করাতে পারলেন না আর। ফারজাদও বেরিয়ে পড়ল কোর্টের উদ্দেশ্যে। সেখানে গিয়েই নেহাল আর প্রিয়তার সাথে দেখা করলো। প্রিয়তার বিষণ্ণ উদ্বিগ্ন চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। নেহাল তাকে সাহস দিচ্ছে ক্রমাগত। এখন এসে যোগ হয়েছে ফারজাতও। সেও আসার পর থেকে প্রিয়তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই সেখানে এসে হাজির হয় আফসার খান।
গাড়ি থেকে নেমে চশমাটা খুলে তার সহকারীর হাতে দেয়। এগিয়ে এসে যুক্ত হয় নিহালদের সাথে। মাঝে একবার গভীর মনোযোগে প্রিয়তাকেও পর্যবেক্ষণ করে নেয়। প্রিয়তার চঞ্চল চোখ জানান দেয় তার মনটা অস্থির ভীষণ। আফসার এই অস্থিরতার কারণ বোঝে, তাই আর সেই সব কথা না তুলেই বলল, আপাতত আমার কাছে 3 জন শক্ত সাক্ষী রয়েছে। একজন তো ভিকটিম নিজেই, আর 2 জন প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী। ফারজাদ, আপনার মাকে আনেননি কেন? উনি থাকলে তো আমার হাত আরও শক্ত হতো। শুরু থেকে তো প্রিয়তার সাথে উনিই ছিলেন। ফারজাদ ইতস্তত বোধ করে এখন তাদের কি করে বোঝাবে মাকে এখানে না আনার কারণ। নিহাল বলল, আমার মনে হচ্ছে না আন্টির এখানে প্রয়োজন আছে, আর সব প্রমাণ তো আপনার হাতের মুঠোয়। তাও ঠিক অবশ্য। আফসার আরও একবার ফাইলগুলো চেক করলো। সব কিছু একটা দেখে কপাল কুঁচকালো সে। অবাক হলো, ফারজাদের দিকে চেয়ে বলল, একটা জিনিস তো আমাকে বেশ অবাক করেছে ফারজাদ। আপনারা ওয়াদির নামের প্রদবী এক, দুজনেই তাজোয়ার বংশের। অদ্ভুত। ফারজাদের এই কথা শুনে প্রিয়তার নিহাল দুজনেই অবাক। ভাবে এটা কি নিতান্তই এক কাকতালীয় ব্যাপার নাকি অন্য কিছু। ফারজাদ চুপ রইল। কি বলবে, কি বোঝাবে সে বুঝতে পারছে না। প্রিয়তা বলল, এমন কি হতে পারে না? আমাদের এদিকে তো একই বংশের নাম একাধিক পরিবারে আছে। আফসার খানিকটা ভেবে বলল, তবে পাকিস্তানে বাবার নামটাই সন্তানদের পদবী হয়। প্রসঙ্গটা আর একটু ঘোলাটে হওয়ার আগে ভেতর থেকে ডাক পড়ল তাদের। আফসার দ্রুত পায়ে ছুটল সেদিকে। বাকি 3 জন হাঁটলো তার পেছন পেছন। প্রিয়তা তখন অত না ভাবলেও এখন হুট করেই চিন্তায় এলো। আসলেই তো, পদবিতে এত মিল কি করে? অনেক হইচই, অনেক বিচার বিবেচনার পর এবার রায় দেওয়ার পালা। প্রিয়তার হাত পা ঠান্ডা বরফ যেন। তার ঠিক সামনের কাঠগড়ায় তার প্রিয় মানুষ, যে তাকে ভীষণ অপ্রিয় সুখে রেখেছে। নিহাল প্রিয়তার হাত চেপে ধরে আছে শক্ত করে। বেশ কিছুটা সময় নিয়ে জর্জ তার রায় পেশ করলেন। ওয়াদিকে তার অন্যায়ের শাস্তি স্বরূপ 25 বছরের জেল আর 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাতেও মন পুতো হলো না আফসারের। শাস্তির মাত্রা আর একটু বাড়াতে পারলে হয়তো শান্তি পেত সে। বুয়াদিকে বাহিরে নিয়ে যাওয়া হলো। আহমেদ তাজওয়ারও তার সাথে। ছেলেকে বোঝাচ্ছেন তিনি তাকে ছাড়িয়ে নেবেন। ওয়াদির চোখ মুখ বিধ্বস্ত। সে ক্ষুদ্র হয়ে প্রিয়তার নেহাল আর ফারজাদকে দেখছে। রাগ যেন আর ধরছে না তার। ফারজাদের গুলি লাগার পরও বেঁচে যাওয়াটা সে মেনে নিতে পারছে না কোনো মতেই। সে বাবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আব্বু, তুমি শুধু ওই ফারজাদকে খুন করে ফেলো, আমার আর কিছু চাই না। আহমেদ তাজওয়ার ফারজাদের দিকে চাইলেন। ফারজাদের প্রতি মনে এমনিতেই তার ক্ষোভ অনেক। আজকের পরে সেটা তো আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। ওয়াদিকে পুলিশের গাড়িতে করে আবার থানায় নিয়ে যাওয়া হলো। আহমেদ তাজওয়ার চোয়াল শক্ত করে আড়ালে দাঁড়িয়ে আছেন, হাতে একটা বন্দুক। সময় করে এই বন্দুক তাক করবেন তার শত্রুর দিকে। ফারজাদ, নেহাল, প্রিয়তা আর আফসার কথা বলছে। সব কাজ শেষ এবার। প্রিয়তার নেহাল দেশে ফিরবে। তার আগে আফসার আজ দুপুরে তার পক্ষ থেকে একটা খাবার দাওয়াত দিল তাদের। রাজিও হলো তারা। আহমেদ তাজওয়ার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও নিজের লক্ষ্য ঠিক রাখতে পারেননি। কেন যেন গুলিটার করতে পারেননি তিনি। বন্দুকটা পকেটে পুরেই বললেন, হয়তো আজ হায়াতে বেঁচে গেলেই কাল আর বাঁচতে পারবি না। রেস্টুরেন্টে খেতে এসেছে সবাই। ট্রিটটা আফসারের পক্ষ থেকে। ফারজাদ একা আসেনি। আফসারের অনুরোধে মার বোনকেও এনেছে সাথে। সবাই একই টেবিলে বসে আজ আড্ডায় মেতেছে খুব। অনেকদিন পর প্রিয়তার মন আজ ভীষণ হালকা। মনের চাপা কষ্টকে চেপে রেখেই সে আজ হাসছে, আর এভাবেই হাসছে। প্রিয়তার পাশেই মৌমি, আর চোখে অযথায় বারবার দেখছে নিহালকে। দিলরুবা বেগম আজ ভীষণ খুশি। ওয়াদি শাস্তি পেয়েছে, প্রিয়তাও অবশেষে পেয়েছে মুক্তি। সবার মুখে তৃপ্তির হাসি। মনে হলো যেন সবগুলোই তারই ছেলে মেয়ে। খাবার এলো। আফসার নিজের হাতে বেড়ে দিল সবাইকে। তার আচরণে বরাবরই সবাই খুশি। এত বড় একজন উকিল হয়েও অহংকার দেখাচ্ছে না কোনো। প্রিয়তার প্লেটে খাবার বাড়ার ক্ষেত্রে যত্নটা যেন একটু বেশিই দেখা গেল তার। খাবার বেড়ে টিস্যুটাও এগিয়ে দিল তাকে। সবাই খাচ্ছে। তার মাঝে প্রিয়তার সম্পর্কে সবকিছু জানলো সবাই।
এতদিন এখানেই ছিল, কিন্তু এত ঝামেলার মাঝে নাম আর পরিবারের পরিচয় ব্যতীত আর কিছুই কেউ জানে না। প্রিয়তা তার পড়াশোনার ব্যাপারে বলল, তার পরিবার, বন্ধু বান্ধব সবার গল্প করলো। আফসার মুগ্ধ হয়েই শুনল সব। এর মাঝে ঘটল আরেক ঘটনা। খাবার নিতে গিয়ে ভুলক্রমে মমির সাথে হাতে ধাক্কা লেগে প্রিয়তার খাবার ফারজাতের শার্টের উপর পড়ে যায়। আচমকা এমন কাজে প্রিয়তা হকচকি উঠল। ফারজাত রেগে যাবে সে ভয়ে ঘাবড়ালো সে। দ্রুত একটা টিস্যু নিয়ে নিচ থেকে পরিষ্কার করতে উদ্যত হলো। ফারজাত অস্বস্তিতে পড়ল যেন, বলল, সমস্যা নেই প্রিয়তা, আমি পরিষ্কার করে ফেলবো। প্রিয়তা অপরাধ বোধের খাতিরে নিচ থেকে পরিষ্কার করে দিল, তাও সাথে ইতস্তত সুরে ক্ষমা চাইল বার কয়েকবার। আফসারের এই দৃশ্য মোটেও পছন্দ হলো না। সে ভ্রুকুসকে বেশ কিছুক্ষণ সময় চেয়েছিল প্রিয়তার ফারজাতের দিকে। মমির বরাবর চেয়ারে নিহাল বসা। সে এই দৃশ্য দেখে নিহালকে ফিসফিসিয়ে বলল, দেখছেন কত কেয়ার, এর জন্যই বলছিলাম আপনি তো আর কিছু জানালেন না। নিহাল কোনো উত্তর না দিয়ে চোখের ইশারায় খেতে বলল তাকে। সবার খাওয়া দাওয়া শেষ হলো। বিল মেটাতে গেল আফসার। প্রিয়তা এখনো ফাঁকফো করে ফারজাতের কাছে ক্ষমা চাইলো আরো কয়েকবার। ফারজাত বোঝে না মেয়েটা অল্পতে এত ক্ষমা চায় কেন। কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন দিলরুবা বেগম। দূর থেকে দাঁড়িয়ে ফারজাত আর প্রিয়তাকে দেখছেন। ছেলে মেয়ে দুটোকে দারুণ মানাচ্ছে একসাথে। তিনি চটচড়ে সিদ্ধান্ত নিলেন প্রিয়তা বাংলাদেশে ফিরেই তিনি তার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। প্রিয়তার চেয়ে যোগ্য মেয়ে আর পাবেন না তিনি। রেস্টুরেন্টে ঢুকতে নিয়েও থমকে দাঁড়ালেন আহমেদ তাজওয়ার। দরজার সম্মুখে ভীষণ পরিচিতি এক মুখ দেখে কিছুক্ষণের জন্য হৃদকম্পন থেমে গেল যেন। তিনি ঢোক গিললেন। চোখে ভুল দেখছেন না তো? না না, এই মুখ ভুল হতেই পারে না। সেই তো পুরনো চেহারা, ভীষণ মায়াময়ী দু চোখ, যেই চোখে হয়তো কোনো একদিন আটকে ছিলেন তিনি। অদ্ভুতভাবে আজও সে চোখের মায়ায় রয়ে গিয়েছে পূর্বের ন্যায়। গালের চামড়া খানিকটা কুচকালেও চাকচিক্যতার মোটেও কমেনি। তিনি নিজ জায়গায় স্থির। খেয়াল করলেন একটা মেয়ে এসে কথা বলছেন তার সাথে, তাকে আম্মি বলে সম্বোধন করছেন। আহমেদ তাজওয়ার হকচকালেন। তার মেয়ে মমি কত বড় হয়ে গিয়েছে। ব্যাপারটা আর একটু চমক দিল তাকে যখন একই জায়গায় তিনি তার শত্রুদের সবাইকে একসাথে দেখলেন। চিন্তা হলো, এখানে একসাথে কেন সবাই? ফারজাত মায়ের কাছে এগিয়ে এসে বলল, এবার আমাদের যেতে হবে আম্মি। ফারজাতের মুখ থেকে আম্মি ডাক শুনে এবার যেন আকাশ থেকে পড়লেন আহমেদ তাজওয়ার। হতভম্ব হলেন। নিষ্পলক চেয়ে ভাবলেন, ফারজাত তার ছেলে, তার সেই ছোট্ট ফারজাত, তিনি কিনা আজ নিজের ছেলেকে খুন করতে যাচ্ছিলেন। আহমেদ তাজওয়ারের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। সবকিছু গোলমাল লাগছে তার। তিনি আর ভেতরে প্রবেশ না করেই চলে গেলেন। এক ছেলের কথা রাখতে আরেক ছেলেকে মারতে যাচ্ছিলেন তিনি। এই চিন্তা যেন তাকে কুড়ে খাচ্ছে। নিচে নামলো সবাই, যার যার গাড়ি দেখছে। মমি তখন চট করে নিহালের পাশে দাঁড়িয়ে বলল, আমার কিন্তু আজ রাতেই উত্তর চাই। নিহাল ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে বলল, আপনি তো আচ্ছা জ্বালাতন করছেন। মমি ঠোঁট চেপে হেসে বলল, আমার কথায় রাজি হয়ে যান, আর জ্বালাবো না। নেহাল পরবর্তীতে কিছু বলার আগে দিলরুবা বেগম মমিকে ডাকলেন। ফারজাত গাড়ি ডেকে এনেছেন। নেহাল আর প্রিয়তাকে আফসার নামিয়ে দিবে। তারা আফসারের গাড়িতে উঠে বসলো। হোটেলে পৌঁছাতে সময় লাগলো না বেশিক্ষণ। সবাই নামলো একসাথে। আফসার নিহালকে বলল, আমার আপনার সাথে একটু কথা আছে নিহাল। নিহাল বলল। জি বলুন। আফসার প্রিয়তার দিকে চাইল। প্রিয়তাও প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে তার দিকে। আফসার বলল, প্রিয়তা, আপনি রুমে যান, আমি আপনার ভাইয়ের সাথে একটু একা কথা বলতে চাই। এক গাদা প্রশ্ন আর দুশ্চিন্তার ভান্ডার সাথে নিয়ে প্রিয়তা একাই ফিরল তাদের রুমে। আফসারকে নিয়ে নেহাল গিয়ে বসলো লবিতে। বলল, এবার বলুন অফিসার। আফসার দ্বিধাদ্বন্দ্ব না দেখিয়ে সরাসরি বলল, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই নিহাল। নিহালের মুখের চোয়াল বুঝলো। আফসারের কথা শুনে যে আকাশ থেকে পড়েছে যেন। কাল একবার মমির কথা শুনে এমন অনুভূত হয়েছিল তার। বোনকে নিয়ে তো বিবাহ বিড়ম্বনায় পড়ল বেচারা। আফসার উত্তর না পেয়ে বলল,
কিছু বলছেন না কেন নিহাল? নেহাল ছোট্ট করে নিঃশ্বাস ফেললো, কি বলবে বুঝতে পারছে না। ওইদিকে মমিও অধীর আগ্রহে তার উত্তরের অপেক্ষায়। আর এখন আবার যুক্ত হলো নতুন একজন। সে ক্ষীণ সুরেই বলল, এখানে আর কি বলার আছে অফিসার? প্রিয়তা এখনও এই ট্রমা থেকে বের হতে পারেনি। আমার মনে হচ্ছে না ও এখনই বিয়ের ব্যাপারটাকে স্বাভাবিক চোখে দেখবে। আমি এখনই বলছি না, আমি এখন কেবল একটা অঙ্গীকার চাই যে আপনি আপনার বোনকে আমার আমানত হিসাবে আপনাদের কাছে রাখবেন। যতদিন পর্যন্ত না ও স্বাভাবিক হচ্ছে, প্রিয়তা পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরই আমাদের বিয়ে হবে। তার আগ পর্যন্ত আমি ব্যতীত যেন অন্য কোনো পুরুষ ওর জীবনে না আসে। আমাকে এইটুকু আশ্বাস দিলেই হবে। নিহাল পড়ল মহা ফ্যাসাদে। সে ভ্রু চুলকেই বলল, এই নিশ্চয়তা আমি কিভাবে দেই বলুন? প্রিয়তার জীবন, সেই জীবনে ও কাকে বেছে নিবে সেটা ওর সিদ্ধান্ত। আমি বা আমরা তো ওর উপর কিছু চাপিয়ে দিতে পারবো না। একবার নিজের সিদ্ধান্ত নিয়ে কত বড় ভুল করেছে দেখেছেন তো? সেই ভুল আবার হোক সেটা নিশ্চয়ই চান না। আর সব থেকে বড় কথা, আমার প্রিয়তাকে ভীষণ পছন্দ। আমি ওকে সুখে থাকার নিশ্চয়তা দিতে পারবো। নেহাল দীর্ঘশ্বাস ফেলল, বলল, একটা কাজ করুন, আপনি এই কথাগুলো প্রিয়তাকে গিয়ে সরাসরি বলুন। ও রাজি হলে আমাদেরও কোনো আপত্তি থাকবে না। আফসার কিঞ্চিত হেসে বলল, ঠিক আছে, তবে কালই আমি ওর সাথে কথা বলবো। আজ উঠছি। আফসার চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল নিহাল। ভাইয়া আফসার সাহেব কি বললেন? নিহাল মাত্রই রুমে ফিরেছে। প্রিয়তা প্রশ্ন শুনে তার দিকে চেয়েই বলল, তেমন কিছু না, ওই ওয়াদির ব্যাপারেই। সিরিয়াস কিছু? আমার সামনে কেন বললেন না? তোর ওয়াদির কথা শুনে খারাপ লাগবে, তাই হয়তো বলেনি। প্রিয়তা পুনরায় প্রশ্ন করার আগেই নিহাল বলল, কালি গিয়ে টিকিট কাটবো ভাবছি, এবার দেশে ফেরার দরকার। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ভাইয়া, কতদিন মা বাবাকে দেখি না। মা বাবার কথা মনে পড়তেই প্রিয়তার মন খারাপ হলো ভীষণ। বাবার সাথে কথা হলেও মা এখনো অভিমান করে বসে আছেন। এই অভিমান কি করে কমবে কে জানে। প্রিয়তা মিয়ে যাওয়ার সুরেই বলল, ভাইয়া, মা আমায় ক্ষমা করবেন তো? নিহাল প্রিয়তার পাশে এসে বসলো, বলল, অবশ্যই করবেন। সন্তানদের ওপর মা বাবার রাগ করে থাকতে পারে না। প্রিয়তাও মনে মনে তাই দোয়া করলো। রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বাসায় ফিরেছে ঘন্টাখানেক হবে হয়তো। এরই মধ্যে যারা এসে হাজির হুট করে। তার এই অযাচিত আগমনে সকলেই বিরক্ত হয়। ফারজাত অতিরিক্ত। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, আপনি এই সময় ম্যাডাম? যারা হেসে বলল, এইদিকেই যাচ্ছিলাম, ভাবলাম একটু আন্টির সাথে আর মমির সাথে দেখা করে আসি। মমি নাক মুখ কুঁচকে মনে মনে ভাবল, মহিলাটার মাথায় এসব উল্টোপাল্টা ভাবনা কেন আসে কে জানে। উফ! দিল্লুবা বেগম সৌজন্যতার খাতিরে বললেন। এসো মা, ভেতরে এসো। যারা ভেতরে গিয়ে সোফায় বসলো। দিল্লুবা বেগম মমিকে বললেন চা বানিয়ে আনার জন্য। যারা বলল, ওই মেয়েটাকে দেখছি না যে। দিল্লুবা বেগম জিজ্ঞেস করলেন, কোন মেয়েটা? ওই যে হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছিল যে। ওর একটা নাম আছে ম্যাডাম, আর নামটা আপনার অজানা নয়। ওনাকে ওনার নাম ধরেই সম্বোধন করুন। ফারজাদের কথা শুনে মুখ কালো করলো যারা। মেয়েটার কথা উঠতেই ফারজাদ কেমন গর্জে উঠল যেন। ব্যাপারটা মোটেও তার পছন্দ হলো না। তাও সে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, প্রিয়তা ছিল বোধহয় নামটা। তা প্রিয়তা কোথায়? হঠাৎ প্রিয়তার খোঁজ? কোনো প্রয়োজন? না না, এমনিতেই জিজ্ঞেস করছিলাম। ফারজাদ তার এই ব্যাপারে কথা বলার আগ্রহ দেখালো না। দিল্লুবা বেগম ভদ্রতার খাতিরে যারার কাছ থেকে তার বাবার খোঁজ নিলেন। আরও প্রাসঙ্গিক কথাবার্তাও বললেন। এইদিকে যারার অস্থির চিত্ত। সে যেই কাজে এসেছে সেটা তো করতে পারছে না। ফারজাদের শরীরের অংশ লাগবে, সেটা কি করে জোগাড় করবে সে? ফারজাদ কিছুক্ষণ বাদেই নিজের রুমে চলে যায়। এখানে বসে যারার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। মমি চা বানিয়ে এনেছে। চা হাতে জিরা একই চিন্তায় বিভোর। ফারজাতের শরীরের অংশ নেবে কি করে? অনেকক্ষণ বসে অনেক ভেবেও এই উপায় সে বের করতে পারেনি। শেষে পরাস্ত হয়ে বাসা হতে বের হয় তাকে। সেখান থেকে বের হয়ে সে যায় আবার সে আস্তানায়। আস্তানার ভিতর বসে অদ্ভুতভাবে মাথা ঝাঁকাচ্ছেন এক পাগল দেখতে লোক। সাথে মুখে যেন কি আবার বিড়বিড়ও করছেন তিনি। যারা লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল,
আমি তো ছবি ব্যতীত আর কিছুই জোগাড় করতে পারিনি। লোকটি বড় বড় চোখে তাকালেন। অমন রক্তচক্ষু দেখে ঢোক গিলে যারা বাসখায়ের স্বরে তিনি বলে উঠলেন, ওর ছবি দিয়ে হবে না, দ্রুত কাজ হওয়ার জন্য ওর শরীরের অংশ লাগবে। কিন্তু ওর শরীরের অংশ আমি কিভাবে জোগাড় করব? আমি তো কোনোভাবেই ওর কাছে যেতে পারবো না। লোকটা কুৎসিত এক হাসি দিয়ে বলল, ঘটে বুদ্ধি থাকলে সবই পারবি। ভাব ভাব, ভাবতে থাক। যারা সত্যিই ভাবতে থাকলো, আর ভাবতে ভাবতে একটা উপায়ও পেয়ে গেল সে। খুশি হলো, উচ্ছ্বাসিত সুরে বলল, উপায় পেয়ে গিয়েছি, আমি কালই জোগাড় করে এনে দিব। রাতের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়িয়েছে ফারজাদ। আকাশের দিকে দৃষ্টি তার। আজ চাঁদ আছে, তবে খণ্ডাংশ তার। বাহিরে বাতাসও বইছে মৃদু মন্দ। ফারজাদ খেয়াল করলো তার মনটা ভালো নেই। কেন ভালো নেই সে কারণটাও তার অবগত নয়। অযথা মন খারাপ হওয়ার একটা বিরক্তকর ব্যাপার। সে অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে কি ভেবে প্রিয়তাকে কল করলো। অদ্ভুতভাবে একবার রিং হতেই কলটা আবার কেটে দিল সে। ভাবলো অযথা এখন আবার প্রিয়তাকে কল করছে কেন। সে নিজের উপর বীতস্পেয় প্রকাশ করার তেমন সময় পায়নি। তার আগেই প্রিয়তা কল ব্যাক করে বসে। ফারজাদ চিন্তায় পড়ে, এবার প্রিয়তাকে কল ধরে কি বলবে সে। এত রাতে তাকে কল দেওয়ার কারণ তো সে নিজেও জানে না। ফোনটা বাজছে। ফারজাদ ভাবনায় চিন্তায় মলাট বন্ধ করে কলটা রিসিভ করে। ওপাশ থেকে সালাম দেয় প্রিয়তা। ফারজাদ সালামের উত্তর দিয়ে বলল, দুঃখিত এত রাতে কল করে বিরক্ত করার জন্য। আমি তো বিরক্ত হইনি। ফারজাদ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, ঘুমাননি এখনো? না, কি করছিলেন? চন্দ্রবিলাস। কিঞ্চিত হাসলো ফারজাদ, বলল, না ঘুমিয়ে এসব বিলাসে মেতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। কিছু হবে না। নিহাল কি ঘুমিয়ে পড়েছেন? বোধ হয়। তা দেশে ফিরছেন কবে? ভাইয়া, কাল টিকিট কাটতে যাবেন? ফারজাদ খানিক সময় নীরব থেকে বলল, আবার আসবেন? আপনি বিরক্ত হবেন না? আমার আগের ব্যবহারের জন্য আমি দুঃখিত। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আমি আসবো আপনার বিয়েতে, দাওয়াত করতে ভুলবেন না কিন্তু। ফারজাদ হাসলো এবার, বলল, এসব ঝামেলাতে আমি নেই। যারা মেয়েটা ভালো, মনে হলো আপনাকে ভীষণ পছন্দ করে। তাতে কি, আমার তো পছন্দ না। অমন সুন্দর মেয়েকে আপনার পছন্দ না? সুন্দর? প্রসাধনীর ভিড়ে তো সবাইকেই সুন্দর লাগে। আমার ওনার ব্যক্তিত্ব পছন্দ না। তাহলে যেমন ব্যক্তিত্ব পছন্দ তেমন কাউকে বিয়ে করুন। আন্টি আর মমি আপনার বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছে। ওদের কথা আর কি বলবো, আমি ওদের বুঝিয়ে আর পারি না। আমার বিয়ের উপর কোনো ভরসা নেই। আমার মনে হয় বিয়ে মানেই একটা বিশাল দায়িত্বের বোঝা একজন মানুষের উপর চাপিয়ে দেওয়া। আর তার থেকেও বড় কথা, আজকাল এত এত বিচ্ছেদের ভিড়ে বিয়েটা এবার টেকসই রইল কই। চাইলেই সবটা সম্ভব। ভালোবাসা দিয়ে মানুষ সব পারে। আপনি পেরেছেন ওয়াদিকে নিজের করতে? প্রিয়তা থমকালো। আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করল সে। ফারজাদ বলল, দুঃখিত, আমি জানি আমার কথায় কষ্ট পেয়েছেন। তবে কষ্ট পেলেও এটাই তিক্ত সত্যি যে ভালোবাসা সব পারে না। আর এই জন্য এইসব মিথ্যা সম্পর্কে আমি জড়াতে চাই না। প্রিয়তা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ভুল মানুষকে বেছে নিলে তো এমনটাই হবে। আপনি তো আর আমার মতো মূর্খ নন। আপনি নিশ্চয়ই সঠিক মানুষ খুঁজতে ব্যর্থ হবেন না। ফারজাদ অম্লান হেসে বলল, যদি কখনো সঠিক মানুষ পাই তবে ভেবে দেখব অবশ্যই। আর তখন বিয়ের দাওয়াতটা কিন্তু অবশ্যই দিবেন। ফারজাদ হাসলো ফের, বলল, আচ্ছা, এখন রাখি তবে। শুভরাত্রি। শুভরাত্রি। কল কাটলো ফারজাদ। ঠোঁটের কোণে হাসির রেশটা রয়ে গিয়েছে এখনো। আশ্চর্য, সে খেয়াল করলো একটু আগে মন খারাপটা এখন আর নেই। মনটা এখন হালকা লাগছে ভীষণ। সেই ভাবলো মেয়েটা ম্যাজিক জানে নাকি। ল্যাপটপে খুব জরুরি একটা কাজে মনোনিবেশ ফারজাদের। তখনই তার কেবিনে আসে যারা। হাতে একটা ট্রে, তার হাসি মুখ। ট্রেটা ফারজাদের সামনে রেখে বলল, নিজ হাতে কফি বানিয়েছি শুধুমাত্র আপনার জন্য। ফারজাদ বিরক্ত বোধ করলেও সেটা চেপে গিয়ে বলল, আপনার বানানোর কি দরকার ছিল? আমার প্রয়োজন হলে আমি নিজেই বানিয়ে নিতাম। যারা হেসে বলল, এইটুকু তো আপনার জন্য করতেই পারি। এখন কাজ রেখে খেয়ে বলুন তো কেমন হয়েছে। এই প্রেজেন্টেশনটা শেষ করেই খাচ্ছি। যারা হাত বাড়িয়ে ফারজাদের ল্যাপটপটা বন্ধ করে বলল, আগে খাবেন পরে কাজ। অগত্যায়
কফিতে চুমুক বসালো ফারজাদ। আহামরি কিছু মনে হলো না, তাও সৌজন্যতার খাতিরে বলল, ভালো হয়েছে। চিনি ঠিক আছে তো? জি। যারাও অন্য কাপটাতে চুমুক বসালো। চোখে মুখে অন্যরকম আনন্দ তার। বলল, আব্বু আমার হাতের কফি ভীষণ পছন্দ করেন। অনভিপ্রেত কিঞ্চিত হাসলো ফারজাদ। ছোট্ট করে বলল। ও। ফারজাদ এরই মাঝে দ্রুত কফিটা শেষ করলো যারাকে কেবিন থেকে বিদায় করার জন্য। কাপটা রেখেই সে বলল, কফি শেষ, এবার আমি আমার বাকি কাজটা করি। জি অবশ্যই। যারা ট্রে হাতে বের হলো, চোখে মুখে বরাবরে নিয়ে এক উত্তেজনা। ঠিক 20 মিনিট পর ফের কেবিনে এলো সে। ভেতরে দৃশ্য তার খুশির মাত্রাকে বাড়িয়ে দিল দ্বিগুণ। সে কেবিনের দরজাটা লক করে এগিয়ে এলো। ফারজাদের ঘুমন্ত মুখটার দিকে চেয়ে রইল নিষ্পলক। আঙ্গুল ছুঁয়ে দিল তার কপাল, নাক আর ঠোঁটে। ফিসফিসিয়ে বলল, আর কিছুদিনের মধ্যেই এই সব কিছু আমার হতে যাচ্ছে ফারজাদ। আই এম সো এক্সাইটেড বেব। সে এবার হাত বুলালো ফারজাদের সুন্দর গোছানো চুলে, খানিকটা এলোমেলো করে দিল। তারপর প্যান্টের পকেট থেকে বের করলো একটা কাঁচি। মাথার তালুর উপরের অংশের কাজটা থেকে এক গাছি চুল কেটে নিল। টেরও পেল না ফারজাদ। যারার মুখে বিজয়ের হাসি। এ যেন চুল না, কারো রত্ন পেয়েছে সে। চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে দ্রুত কেবিন থেকে বের হয়ে গেল। হঠাৎ আমার সাথে কি জরুরি কথা? কফিতে চুমুক বসালো আফসার। শার্টটা ঠিক জমল না বোধ হয়। নাক মুখ কুঁচকে নিল প্রিয়তা তার উত্তরের আশায় চেয়ে। আফসার বলল, কফিটা বিট ঘুটে। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, কফি নিয়ে গবেষণা শেষ হলে আমার প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। আফসার হেসে বলল, আপনার তো দেখছি খুব তাড়া। এভাবে জরুরি তলবে ডেকেছেন, এখন কারণ না বলে অযথা সময় নষ্ট করলে তারা দেখানোটাই তো স্বাভাবিক। আফসার কফিটা সাইডে রেখে সোজা হয়ে বসলো। প্রিয়তার দিকে তাকালো পূর্ণ মনোযোগে। বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই প্রিয়তা। প্রিয়তা কপালের ভাঁজ ফেলল। শোনা কথাটা ঠিক তার বোধগম্য হলো না বোধ হয়। মুখ দেখে তাই মনে হচ্ছে। সে বলল, কি? আফসার ফের বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে? জি। কেন? আফসার হাসলো তার প্রশ্নে। বলল, মানুষ বিয়ে করে কেন? আমাকেই কেন? মেয়ে কি অভাব পড়েছে? মেয়ে আছে, তবে সব মেয়ে তো আর প্রিয়তা না। প্রিয়তাকে কেন প্রয়োজন? অন্য মেয়ের মাঝে কি সমস্যা? আমার প্রিয়তাকে পছন্দ, অন্য মেয়েকে আমার পছন্দ না। প্রিয়তা এবার হাসলো। বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার কি মনে হয়? আমার যাই মনে হোক না কেন, আপনি কিসের ভিত্তিতে এইসব কথা বলছেন? আমাকে বিয়ে করার চিন্তা আপনার মাথায় এলো কেমন করে? কেন? এতে তো আমি কোনো অন্যায় দেখছি না। আপনার জীবন তো আর ওদের জন্য থেমে থাকবে না। এটা চলমান, চলবেই। সেই চলার পথে না হয় আমাকে একটু পথচারী হিসেবে ঠাঁই দিলেন, এতে সমস্যা কোথায়? প্রিয়তা বড় বড় চোখ করে বলল, আপনি কি স্বাভাবিকভাবে কথাগুলো বলছেন? অথচ আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। আপনি 2 দিনের পরিচয়ে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারেন কি করে বুঝলাম না। তো মেয়েটার এমন পরিস্থিতি জেনে। আফসার মৃদু আওয়াজে বলল, আমার আপনাকে পছন্দ প্রিয়তা, তাই প্রস্তাব দিয়েছি। আপনি হ্যাঁ বা নাতে একটা উত্তর দিয়ে দিন, আমার তাতেই চলবে। প্রিয়তার রুদ্ধশ্বাস ছাড়ল। মাথার ভেতরে জট পাকিয়ে গিয়েছে যেন সব। লোকটার কথা শুনে সে রাগ হয়ে বসেছে। আফসার বলল, দয়া করে চুপ থাকবেন না, আমার একটা উত্তর প্রয়োজন। প্রিয়তা জিভ দিয়ে ঠোঁট পেঁচালো। বলল, না, আমি এই প্রস্তাবে রাজি না। আফসার ছোট করে নিঃশ্বাস ফেলল। সাইডে কফির কাপটা টেনে এনে এবার এক শ্বাসে পুরোটা শেষ করলো সে। তারপর বেশ শব্দ করে কফির কাপটা টেবিলে রেখে বলল, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সাবধানে দেশে ফিরবেন। দোয়া করি আপনার ভবিষ্যৎ যেন সুখকর হয়। আসছি, ভালো থাকবেন। সে উঠে দাঁড়ালো। প্রিয়তাকে আর কিছু বলার সুযোগ দিল না, চলে গেল। হতবম্ব নির্বাক হয়ে বসে রইল প্রিয়তা। ভাবল, লোকটা কি একটু বেশি কষ্ট পেয়েছেন? কলিকের ডাকে ঘুম ভাঙে ফারজাদের। ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে চিন্তায় পড়ে খুব। তার এই আচানক ঘুমের কারণ অনুধাবন করতে পারে না। কলিক একটা ফাইল হাতে তার সামনে দাঁড়ান। জিজ্ঞেস করলো, অসুস্থ নাকি? হঠাৎ এভাবে ঘুমিয়ে পড়লেন যে? ফারজাদ চেয়ার টেনে সোজা হয়ে বসেই বলল, না না, শরীর ঠিক আছে।
ঘুমিয়ে পড়লাম কি করে সেটাই বুঝতে পারছি না। আপনি কি ফাইল নিয়ে এসেছেন দেখি। কেবিন খালি এখন। ফারজাদ এখনো তার চিন্তায় বিভোর। সে ঘুমিয়ে পড়ল কি করে? অনেক ভেবে মনে পড়ল জারার দেওয়া কফিটা খেয়ে ল্যাপটপে কাজ করার মাঝে হঠাৎ প্রচণ্ড ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, আর তারপরে অদ্ভুতভাবে ঘুমিয়েও পড়ে সে। এই ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগছে না তার। কফি খাওয়ার পর এমন ঘুম আসবে কেন? আশ্চর্য। ভাবতে ভাবতে মেঝেতে চোখ যায় তার।